ভাঙা গড়ার অন্তহীন খেলায় ক্লান্ত হয়ে পড়েছেন তিস্তাপাড়ের মানুষ। অন্তর্বর্তী সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসার প্রদীপ হয়ে দেখা দিয়েছে। অধিকার কর্মীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কাজ শুরু করা হলে আবারও আশা নিরাশার দোলাচলে পড়তে পারে প্রকল্প। বিস্তারিত জানাতে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি। সরাসরি যাচ্ছে সেখানে। দীর্ঘ সময় পরিচর্যার অভাবে তিস্তা পাড়ের বাসিন্দারা তিস্তার ভাঙন প্লাবনে একদিকে যেমন সর্বশান্ত হচ্ছেন, অন্যদিকে আসলে প্রতি বছর প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলি জমি ধ্বংসের ফলে। সম্প্রতি অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, 26 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক উদ্বোধনের কাজও শুরু করা হবে। তো এর ফলে তিস্তা অববাহিকায় এক ধরনের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব, আসলে এর অগ্রগতি কতটুকু বা সম্ভব। এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে উপস্থিত রয়েছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি। আমরা একটু সরাসরি আলোচনায় যেতে চাই। সম্প্রতি আমরা দেখছি যে চীনের কাছে এই প্রকল্পের জন্য ঋণ চাওয়া হয়েছে, এটি আসলে কতটুকু সম্ভব হবে? মাঠের আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার সদিচ্ছার কারণে এই প্রোগ্রামের ফিল্ড লেভেলের সমীক্ষা শেষ করে, নবায়িত সমীক্ষা, এবং পানি সম্পদ মন্ত্রী বলেছেন যে এটা চীনের কাছে অর্থ সাহায্যের জন্য পাঠানো হয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পারছি চীনা গভর্নমেন্ট এই প্রকল্পটা লাভজনক হবে কিনা তার জন্য থার্ড পার্টি কনসালটেন্ট নিয়োগ করেছেন। তারা সমীক্ষা করছেন, কিছু করেছেন, এবং আমাদের জানা মতে এটি কমপ্লিট হলেই চীনা সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে, এবং এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হলেই সরকার তখন এটাকে টেন্ডার কল করতে পারবে এবং যে দরপত্রের মধ্যে যারা এই কাজ পাবে তারা কাজ শুরু করতে পারবে। এই জায়গাটি যে রাষ্ট্রীয় প্রক্রিয়া সম্পন্ন হলে, বাংলাদেশের সরকারের রাষ্ট্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ঋণ প্রাপ্তির ক্ষেত্রে যে 6,700 কোটি টাকা ঋণ চীন দিবে, সেই জায়গায় এই প্রক্রিয়াটা আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো আগে থেকে বলেছি এই প্রকল্প। আরেকটা বিষয় জানতে চাই, ধরেন কোনো কারণে চীনের বিনিয়োগ আসলো না কিংবা ঋণ আসলো না, সেক্ষেত্রে কি আমাদের দেশীয় ব্যবস্থাপনায়, দেশীয় অর্থায়নে এটি সম্ভব কিনা? হ্যাঁ, আমাদের এই প্রকল্পে আমাদের দেশীয় ব্যবস্থাপনার কথা বলা আছে প্রায় 2,500 কোটি টাকা। আমরা মনে করি 5 বছর মেয়াদী প্রোগ্রাম। এই টাকাটা নিজস্ব অর্থায়নে করা যেতে পারে, সেটা হচ্ছে তিস্তা বন্ডের কথা বলছি, সঞ্চয়পত্রের মতো। এটা যদি ইউরোপে দেখেন এবং চীনেও দেখেন, অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহের জন্য তারা ট্রেজারি বন্ড এবং বন্ড ব্যবস্থার মধ্যে তারা পুঁজি সংগ্রহ করে। আমরা বলছি এটা যদি সরকার করে তাহলে ঋণের জন্য অন্য কারো দেশের সঙ্গে আমাদের মুখাপেক্ষি হতে হবে না, এবং এইটা আমরা দাবি করেছি যে তিস্তা পাড়ের মানুষ প্রস্তুত আছে তিস্তা সঞ্চয়ের পথ ঋণ ছাড়লে। আর আমরা তো পিছিয়ে পড়া, আর বাজেটে একটা অতিরিক্ত বরাদ্দ করলেই আমরা এই সংকট থেকে সমাধান হতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে এখানে 2টা দিক আছে, কারিগরি দিক, একটা অর্থনৈতিক দিক। কারিগরি সাহায্য যারা আজকে বিজ্ঞানে, প্রকৌশল বিজ্ঞানে উন্নত, তারা এই কাজ করবে। এই আরেকটা বিষয় একটু জানবো ছোট করে, সেটি হলো যে আপনারা কেন বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় আসলে এই আনুষ্ঠানিক উদ্বোধন শুরু করা দরকার? আমরা বলছি এই কারণে এটা তো সবকিছু চলে গেছে, রেডি হয়ে গেছে। এখানে সরকার বলছে আমরা আন্তরিক, সরকার কাজ করতেছে, পাশাপাশি এই অঞ্চলে যে দলগুলো আছে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, তারা সবার শীর্ষ নেতারা লাখো লাখো মানুষের সমাবেশে বলছেন আমরা করব। তাই আমরা বলতেছি যে অন্তর্বর্তী সরকার এইটা পানি উন্নয়ন বোর্ড উদ্বোধন করবে, পরবর্তী যারা নির্বাচিত সরকার আসবে তারা ধারাবাহিকতা রক্ষা করবে। আপনারা বলছেন যে এই সরকারের সময়ে এটি উদ্বোধন হবে এবং এর ধারাবাহিকতা রক্ষা করবে নির্বাচিত সরকার। আমরা আলোচনা করছিলাম যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটে কেমন পরিবর্তন আসবে। তো সবকিছু মিলে এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু। তিস্তা নিয়ে আলোচনায় রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, এবং তার সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।